আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে পল্লী সাহিত্য। পল্লী সাহিত্যের রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ। তো পল্লী সাহিত্যের উপরে আমি আরো একটি ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছো। আর কোনো কারণে যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে নিবে। তো পল্লী সাহিত্যের আজকে আমরা শেষ পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে আমরা আজও বলি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের আলোচনা থাকবে আজকের ক্লাসে। তো তোমরা অবশ্যই বই খাতা কলম সহ স্ক্রিনের সামনে বসেছো নিশ্চয়, আর না বসে থাকলে এখনই বই খাতা কলম হাতের কাছে নিয়ে নাও, কারণ অবশ্যই বইটা আমাদের প্রয়োজন হবে। তো এরপরে আমরা প্রবন্ধের যে বিষয়টি আমাদের রয়েছে সেটি সম্পর্কে আমরা বই থেকে পড়ব এবং ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। তো প্রথমেই আমাদের আদর্শ পাঠে আমরা চলে যাচ্ছি। তো আমাদের রয়েছে, আমরা আজও বলি পেড়েই বসে পেড়োর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। তো এখানে আমাদের পিড়ে, পিড়ে হচ্ছে আমাদের কাঠের তৈরি যে নিচু আসন, সেটিকে বোঝায়। আর পেড়ো হচ্ছে আমাদের সেই বঙ্গের রাজধানী পান্ডুয়া, অর্থাৎ নিচু বা ছোট অবস্থানে থেকে বড় কোনো কিছুর খবর নেওয়াকে এখানে পিড়েই বসে পেড়োর খবর বলা হচ্ছে। এই প্রবাদ প্রবচনটি কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। এছাড়া আমরা আরো বলে থাকি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া, এরকম আর কি। তো কে এই প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? এখানে লেখক প্রশ্ন করছে যে এই ধরনের যে প্রবাদ প্রবচন, ডাক, খনার বচনগুলো আমরা পেয়েছি বা আছে, সেগুলোকে কে সংগ্রহ করবে এবং সংরক্ষণ করবে, যে সেগুলোকে চিরকাল জীবন্ত করে রাখার জন্য। এরপরে দেখো, তারপর ধরুন ছড়ার কথা। কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে ওঠে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাঁক শিয়ালির বিয়ে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়েনি গান, সেই খোকা খুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? আবারও লেখক বলছেন যে ছড়ার সাথে সাথে যে ঘুম পাড়ানির গানগুলো আমরা শুনে থাকি গ্রামের ছেলে মেয়েদের মুখে, সেগুলোকেও আমাদের কিন্তু সংরক্ষণ করা উচিত, সংগ্রহ করে অমর করে রাখার জন্য। এরপরে দেখো, শুধু ছড়া কেন, খেলাধুলার জন্য কত বাঁধা গদ আছে বা ছিল আমাদের এ দেশে। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাঁধা বুলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বললা, 12 হাত শিং, উড়ে যায় বললা, ধা তিং তিং। তো আমাদের কপাটি বা কাবাডি হচ্ছে কিন্তু আমাদের জাতীয় খেলা। সেই খেলার সময় কিন্তু এই ধরনের গদ কিন্তু আমাদের প্রচলন ছিল। তো সেখানে বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হয়েছে। কে এদের বাঁচিয়ে রাখবে? তো এখানে আমাদের ফুটবল, ব্যাট বল অর্থাৎ ক্রিকেট খেলার প্রভাবে কিন্তু আমাদের সেই কাবাডি বা কপাটি খেলা কিন্তু আজ প্রায় বিলুপ্তির পথে। তো এগুলোকেও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। তারপর ধরুন পল্লী গানের কথা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য,
কত তত্ত্ব জ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। কিন্তু মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিকভাবে সেগুলি সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? লেখক এখানে বলছেন পল্লী সাহিত্যের যে উপাদানের অংশবিশেষ পল্লী গান, সেগুলো কিন্তু আমাদের ঘাটে মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলোও কিন্তু আমাদের সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, এবং সেই চেষ্টা কে করছে বা কে করবে সেটি কিন্তু লেখকের প্রশ্ন। এরপরে দেখো, এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। যে সাহিত্যে আছে রাজ রাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁ দেবার কথা, এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে? এখানে লেখক বলছেন যে এখনো কিন্তু আমাদের বাংলা সাহিত্য কিন্তু সমৃদ্ধ হচ্ছে, কিন্তু সেখানে সাধারণ মানুষের কথা কিন্তু খুব একটা ঠাঁই পাচ্ছে না। সেখানে শহরের চাকচিক্যময় জীবনের চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, আমাদের বিশ্ব বরেণ্য কবি সম্রাটও এবার ফিরাও মরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। তো এখানে বলেছেন লেখক যে আমাদের কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এবার ফিরাও মরে কবিতায় পল্লী সাহিত্যের কথা বা পল্লীর মানুষের কথা তুলে ধরার কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তিনি আবার নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরপর দেখো, ধান গাছে তক্তা হয় কিনা এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? কি করে বা তার মুখচ্ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়াগাঁথার দরকার আছে। এখানে লেখক বলছেন যে আমাদের যে গ্রামীণ জীবন, পাড়াগাঁয়ের যে জীবন, সেটা অনেকের কাছে জঘন্য পচা মনে হয়, আবার অনেকের কাছে চাঁদের জ্যোৎস্নার মতো মনে হয়। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা ইট পাথর লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে এসেও থাকতে চায়। তাদের জন্য আমাদের কিছু করা একান্ত প্রয়োজন। যেমন দেখো, ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেটারিয়েট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আঁটা চোখের সামনে ধরতে পারবেন? এখানে প্রোলেটারিয়েট হচ্ছে আমাদের যে অত্যাচারিত শ্রমজীবী মানুষের সুখ দুঃখের যে সাহিত্য, সেটি যেগুলো ইউরোপ আমেরিকা দেশে খুব কিন্তু সমাদর পাচ্ছে। তো আমাদেরও কিন্তু সেই শ্রমজীবী অত্যাচারিত মানুষের কাহিনী, তাদের জীবন ছবি তুলে ধরা উচিত সাহিত্যের পাতায়, কিন্তু সেটি কিন্তু আমাদের হচ্ছে না।
এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন কারা? লেখকের প্রশ্ন। এখানে শহরের চশমাটা চোখ বলতে এখানে উচ্চশিক্ষিত যে শহুরে জনগণ রয়েছেন, যারা পল্লী সাহিত্যকে অবজ্ঞা করে থাকেন, তাদেরকেই বোঝানো হয়েছে। এরপরে এই সমস্ত রূপকথা, পল্লী গাঁথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাত্রেরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। তো লেখক এখানে বলছেন যে আমাদের যে রূপকথা, পল্লীগাথা, ছড়া এগুলো কিন্তু আলো বাতাসে যেমন আমরা প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে, সেখানে সেই রূপকথা, পল্লীগাথা অর্থাৎ পল্লী সাহিত্যেরও কিন্তু হিন্দু মুসলমানের সমান অধিকার রয়েছে। সেখানে একটা মায়ের প্রত্যেকটা সন্তান যেমন তার মাতৃস্তন্যের অধিকারী, সমান অধিকারী, তেমনি হিন্দু মুসলমান সবাই কিন্তু আমাদের সেই পল্লী সাহিত্যের পল্লী জননীর সন্তান। তারা সেই পল্লী সাহিত্যের প্রতি তারাও সমান অধিকার রাখে, সে কথাই লেখক বোঝাতে চেয়েছেন। এরপরে এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাঁড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলকেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে, নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। লেখক এখানে বলছেন যে একসময় কিন্তু এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, সেগুলো এখনো কিন্তু কঙ্কাল বিশেষ কিছু রয়েছে, যেগুলো ধ্বংসের পথে দাঁড়িয়েছে। সেগুলোকে আমাদের অবশ্যই সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যেগুলো সর্বস্তরের মানুষকে আনন্দ দিত, সেগুলো আমাদের সেই পল্লী সাহিত্য কিন্তু আমাদের সেগুলোকে সংরক্ষণ করার দিকে মনোযোগ দিতে হবে। আর যদি আমরা সেটা নাই করি, তাহলে লেখক বলেছেন যে এই ধরনের সভার আয়োজন কিন্তু সেখানে ব্যর্থ হবে, আর সেগুলো কেবলই ভুয়া এবং ফক্কিকার হচ্ছে এখানে ফাঁকিবাজিতে পরিণত হবে। অর্থাৎ লেখক বলেছেন যে আমাদের পল্লীর আনাচে কানাচে যে সাহিত্যগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে অবশ্যই আমাদের সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে সেগুলোকে আমাদের উপস্থাপন করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সেই পল্লী সাহিত্যগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে। তো নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আমরা কয়েকটি শব্দের অর্থ জানব। প্রথমে রয়েছে ভূ দর্শন শব্দটি, এর অর্থ হচ্ছে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। এরপরে রয়েছে বালাখানা শব্দটি, যেটির অর্থ হচ্ছে প্রাসাদ। এরপর রয়েছে প্রোলেটারিয়েট শব্দটি, প্রোলেটারিয়েট সাহিত্য শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। ফক্কিকার শব্দের অর্থ হচ্ছে ফাঁকিবাজি। তো এরপরে আমরা প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে সেগুলো নিয়ে আরো একটু আলোচনা করতে চাই। তো প্রথমে আমাদের রয়েছে, দেখো পল্লীর সাহিত্যটা কি সেটি আমরা জেনে নিই। পল্লীর মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে রচিত সাহিত্যই হচ্ছে পল্লী সাহিত্য। এরপরে দেখো রয়েছে এখানে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাঁকশিয়ালির বিয়ে হচ্ছে, ঘুমপাড়ানি গান ও খোকাখুকির ছড়া। ঘুমপাড়ানি গান ও খোকাখুকির ছড়া হচ্ছে
সরস প্রাণের জীবন্ত উৎস, কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। এরপরে রয়েছে আমাদের খেলাধুলার বাধা গত। খেলাধুলার কত না বাধা গত আছে যা বা ছিল আমাদের এই দেশে, যখন ফুটবল ব্যাটবলের নাম কারও জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করত। যেমন দেখো, এক হাত বললা 12 হাত শিং, উড়ে যায় বললা ধা তিং তিং। তো এখানে আমাদের যে জাতীয় খেলা কপাটি, কাবাডি বা হাডুডু যেটাই আমরা বলি না কেন, সেটা খেলার সময় কিন্তু এই ধরনের বাধা গত কিন্তু বলা হতো। এরপরে দেখো, পল্লী গান সম্পর্কে আমরা দেখি। পল্লী গান পল্লী সাহিত্য সম্পদের মধ্যে অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। এখানে আমাদের যে পল্লী গানে যে পল্লীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো কিন্তু শহরের লোকেরা, আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা কিন্তু বর্বর চাষার গান বলে এগুলোকে অবহেলা, অবজ্ঞা করে থাকে। এগুলো কিন্তু মোটেই উচিত নয়। সেগুলো কিন্তু আমাদের পল্লী সাহিত্যের উপাদান। এরপরে দেখো, ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেটারিয়েট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক, যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? তো লেখক এখানে বলেছেন, দেখো, ইউরোপ আমেরিকায় যে অত্যাচারিত শ্রমজীবী মানুষের যে সাহিত্য সুখ দুঃখের কথাগুলো, সেগুলো কিন্তু খুবই আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও কিন্তু পাবে। কিন্তু সেখানে লেখক বলেছেন যে সেখানে সেই পল্লীর কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক তারা কোথায়, যারা এগুলো শহরের চশমাটা চোখের সামনে তুলে ধরতে পারবেন? এখানে শহরের চশমাটার চোখ বলতে এখানে উচ্চশিক্ষিত, যারা উচ্চশিক্ষিত মানুষ যারা পল্লী সাহিত্যকে অবহেলা উপেক্ষা করে থাকে, তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে দেখো, তো এই সমস্ত রূপকথা, পল্লীগাঁথার ছড়া, পল্লী সাহিত্য দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাতৃরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। তাই পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সকল সন্তানকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ লেখক বলেছেন যে এখানে আমাদের যে পল্লী সাহিত্য, সেটি কিন্তু হিন্দু মুসলমান সকলেরই সম্পদ, আর সেটি সংগ্রহের জন্য আমাদের উভয় ধর্মীয় লোকদেরই কিন্তু দায়িত্ব রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রবন্ধটির বিষয়বস্তু বুঝতে সক্ষম হয়েছ। তো যেখানে লেখক মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার যে বিশাল পল্লী সাহিত্য রয়েছে, সেই সাহিত্যগুলো সংগ্রহ করে সংরক্ষণের একান্তই প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো এখন আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে পল্লী সাহিত্যের উপরে, সেই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু আলোচনা করব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি কিছুটা সহজ হয়। তো তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম লেখো এবং সেখান থেকে যে কোনো দুটি, অর্থাৎ তোমার পছন্দ মতো যে কোনো দুটি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখো। তো এখানে তোমাদের জন্য কয়েকটি উপাদানের নাম রয়েছে, যেমন গীতিকা,
উপকথা, ছড়া, খনার বচন, পল্লী গান, রূপকথা, প্রবাদ প্রবচন, ডাকের বচন ইত্যাদি। এখান থেকে তোমরা যে কোনো দুটি বিষয় পছন্দ করতে পারো এবং লিখতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে পল্লী গানের উপরে কিছু আলোচনা রেখেছি, যেগুলো থেকে তোমরা সাহায্য নিতে পারো। তো পল্লী গান কিন্তু বাংলার যে পল্লী সাহিত্য, সেগুলোর কিন্তু অমূল্য রত্ন বিশেষ পল্লী গানগুলো। আর পল্লী গান হচ্ছে আমাদের পল্লীর প্রাচীন সম্পদ, সেটি তোমরা বলতে পারো। এছাড়া আমাদের পল্লী গানের মধ্যে রয়েছে জারি গান, তারপরে রয়েছে রাখালি গান, ভাটিয়ালি গান, মারফতি গান। তো এই গানগুলোতে কত আনন্দ, কত সৌন্দর্য, কত প্রেম, কত তত্ত্বজ্ঞান কিন্তু রয়েছে। এছাড়া পল্লী গানগুলোকে শহরে ভদ্র সমাজের লোকেরা বর্বর চাষার গান বলে উপেক্ষা করে থাকে, সেটিও তুলে ধরতে পারো। এছাড়া তোমাদের প্রবন্ধের মধ্যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না বলে যে গানটির উল্লেখ রয়েছে, সেটি কিন্তু খুবই জনপ্রিয় একটি পল্লী গান, সেটির কথাও তোমরা লিখতে পারো। তো এই পল্লী গানগুলো কিন্তু বাংলার মানুষের সরস প্রাণের কিন্তু জীবন্ত উৎস। এছাড়া পল্লী গান থেকে কিন্তু আমরা একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবনধারা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এছাড়া এখন বর্তমানে কিন্তু পল্লী গানগুলো বিলুপ্তির পথে, সেগুলো অবশ্যই সংগ্রহ করে সংরক্ষণ করা একান্তই আবশ্যক। সেগুলো তোমরা তুলে ধরতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে। তো এরপরে তোমাদের জন্য রয়েছে মৈমনসিংহ গীতিকা, এটি সম্পর্কেও কিন্তু সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারো। তো প্রথমেই মৈমনসিংহ গীতিকা কি বা কাকে বলা হয় সেটি সম্পর্কে তোমরা লিখতে পারো যে মৈমনসিংহ অঞ্চলের প্রচলিত যে পালা গানগুলো রয়েছে, সেগুলো সংগ্রহ করে একত্রে মৈমনসিংহ গীতিকা নাম দেওয়া হয়েছে। তো এই মৈমনসিংহ গীতিকা সংগ্রহের ক্ষেত্রে ডক্টর দীনেশচন্দ্র সেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো দীনেশচন্দ্র সেন ইংরেজি ব্যালাড এর বাংলা পরিভাষা হিসেবে গীতিকা শব্দটি গ্রহণ করেছেন। আর আমরা যে রচয়িতার জীবনকাল বা আবির্ভাবকাল, কাব্যের জীবন কথা, আর্থসামাজিক যে পটভূমিগুলো, ভাষাদর্শ, সেগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে মৈমনসিংহ গীতিকাগুলো বাংলা সাহিত্যের মধ্যযুগের কিন্তু রচিত বলে কিন্তু আমরা ধারণা করতে পারি। সেটিও তোমরা লিখতে পারো। এরপরে লিখতে পারো যে এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, কিন্তু এগুলো ডক্টর দীনেশচন্দ্র সেন গানগুলো সম্পাদনা করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হতে তিনি সেগুলো প্রকাশ করেছেন 1923 থেকে 1932 সালের মধ্যে, সেটাও তোমরা উল্লেখ করতে পারো। এছাড়া নেত্রকোনা জেলার যে অধিবাসী চন্দ্রকুমার দে এই মৈমনসিংহ গীতিকাগুলো সম্পাদনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এই মৈমনসিংহ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গীতিকার নাম তোমরা লিখতে পারো। সেগুলোর মধ্যে রয়েছে মহুয়ার পালা বা মলুয়া, চন্দ্রবতী, তারপরে রয়েছে কমলা, দেওয়ানা মদিনা, কাজল রেখা ইত্যাদি। তো এই নামগুলো কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। তো এরপরে তোমরা লিখতে পারো যে এই গীতিকাগুলোর যে প্রধান বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু পার্থিব জীবনের কথা বলেছে। এখানে কিন্তু বিভিন্ন ধর্ম, বর্ণ ভেদাভেদ কিন্তু এখানে আমরা দেখি না। এছাড়া তোমরা আরো লিখতে পারো যে এই যে মৈমনসিংহ গীতিকা, সেগুলোর মধ্যে কিন্তু নারী চরিত্র কিন্তু অত্যন্ত বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নারী চরিত্রের এখানে। সেখানে পুরুষ চরিত্র বা নর চরিত্রের তুলনায় কিন্তু নারী চরিত্র এখানে অত্যন্ত বলিষ্ঠ।
এছাড়া তোমরা আরো লিখতে পারো যে এই যে ময়মনসিংহ গীতিকা সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে বা অনুবাদ করা হয়েছে। তো সেখানে আমরা তোমাদের প্রবন্ধে দেখেছি ফরাসি দেশের যে কালজয়ী সাহিত্যিক সে রোমারোলা, তিনিও কিন্তু দেওয়ানা মদিনা যে পালা রয়েছে, ময়মনসিংহের যে গীতিকা রয়েছে, সেটির যে সাহিত্যের যে সৌন্দর্য, সেটিতে কিন্তু তিনি মুগ্ধ হয়েছেন, সেটিও তোমরা লিখতে পারো। তো এছাড়া তোমরা আরো বলতে পারো যে এই যে ময়মনসিংহ গীতিকার যে পরিণতি, সেখানে যে নরনারীর প্রেমের যে পরিণতি, সেখানে কখনো আমরা দেখেছি মিলনাত্মক, আবার কোনোটা দেখেছি বিয়োগান্তক। হ্যাঁ, এই বিষয়গুলোও কিন্তু তোমরা এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে উল্লেখ করতে পারো। তো আজকের আলোচনা আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে কিছুটা সহযোগিতা ভূমিকা পালন করবে। তো এরই সাথে সাথে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে আশা করছি। আল্লাহ হাফেজ।